রাজস্থানের একটা খালি গ্রাম রঙ্গিলাপুর, যেখানে অনেক বছর ধরে হোলির রং ওড়েইনি। একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে এই গ্রামে। কেউ জানে না যে হোলি খেলা কেন নিষিদ্ধ। ব্যাস এইটুকু জানি যে রঙের নাম নেওয়া মাত্রই রক্তিকার ছায়া ফিরে আসতে পারে। আজ হোলির প্রথম দিন গ্রামের কোনায় কোনায় এটাই কথা হচ্ছিল, হোলি খেলতে হবে না, নয়তো সে ফেরত আসবে। আপনাদের সকল গ্রামবাসীদেরকে এই ঘোষণা করা হচ্ছে যে গত বছরের মতনই এই বছরেও হোলি খেলা হবে না। রঙের থেকে দূরে থাকতে হবে সবাইকে, নয়তো রক্তিকা চলে আসবে। আরে এই রক্তিকার হোলির সাথে কি সম্পর্ক? আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আরে হতেও তো পারে ওর হয়তো রং টঙের জন্য অ্যালার্জি হয়। আরে ও তো ভূত ডাইনি, তোর পিসির মেয়ে নয় যে ওর অ্যালার্জি হবে, বুঝলি? দুটো বাচ্চা ভয়ের চোটে চোখ বন্ধ করে চুপি চুপি কথা বলতে বলতে তাদের মনের রক্তিকার ভয় পরিষ্কার দেখতে পাওয়া যায়। একটা ব্যাপার রয়েছে বই কি, এই রক্তিকার গণ্ডগোলে বাবার হাত থেকে মার খাওয়া থেকে রক্ষা পাই। আরে সেটা কিভাবে? বাবার চর মারলে গাল তো লাল হয়ে যায়, আর লাল রং দেখলেই রক্তিকা চলে আসবে। গ্রামের লোকেরা যেন কোনো অদ্ভুত ছায়ার সাথে লড়াই করছে। পুরো গ্রামকে অন্ধকারে বেঁধে রেখেছে, যাতে কেউ হোলির রং নিয়ে ভেতরে না ঢুকতে পারে। একটা লড়াই যেন শুরু হয়ে গেছে রক্তিকার ভয়ের বিরুদ্ধে। গ্রামের যুবকরা যেন কোনো শয়তানি শক্তির বিরুদ্ধে মোর্চা নিয়ে ঘুরছে। কেউ রং নয়, কোনো হোলি নয়। তক্ষুনি প্রীতি দেখতে পায় যে একটা নেশাগ্রস্ত লোক হোলির রঙে একদম ডুবে গেছে আর গ্রামের সীমার কাছে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়াও, এই সীমানাটা পার করো না। কি? কেন? এই গ্রামটা কি তোমার বাবার নাকি? দাঁড়াও, নয়তো রক্তিকা চলে আসবে। তাতে আমি কি ভয় পাই নাকি? প্রীতি সেই নেশাবাজ লোকটাকে দাঁড় করানোর চেষ্টা করে। প্রীতি দাঁড়িয়ে থাকে, তার চোখ রক্তের মতো লাল, যেন কোনো আত্মা তার শরীরে ঢুকে পড়েছে। সে তার গলা টিপে ধরে আর সেই নেশার মানুষ মরে যায়। প্রীতিও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গ্রামবাসীরা একত্রিত হয়। জলের ছেঁটা দেওয়া মাত্রই প্রীতির জ্ঞান ফেরে। প্রীতি, তোমার কি হলো? তুমি ওকে মারলে কেন? আমি মারিনি ওকে, আমি মারিনি। সেই লোকটার লাশ দেখে প্রীতির মন ভয়ের চোটে কেঁপে ওঠে। আমি এটা কি করে করতে পারি? আমি কিচ্ছু করিনি। প্রীতিকে দেখেই গ্রামবাসীরা চুরি চুরি কথা বলতে শুরু করে। মনে হচ্ছে রক্তিকার আত্মা আবার ফিরে এসেছে। প্রীতি সাদা কাপড় পরে মাথা নত করে চুপ করে বসে আছে। সিঁদুরের নামও নেই তার মাথায়। তক্ষুনি প্রশান্ত আসে বাইরে থেকে চিৎকার করে, প্রীতি, প্রীতি, প্রীতি! প্রীতি শুনছিল, কিন্তু সে চুপ ছিল, মাথা নত করে বসেছিল। প্রশান্ত বাড়িতে আসে আর দেখতে পায় যে সে সাদা কাপড় পরে রেখেছে, সিঁদুরও মুছে দিয়েছে। প্রীতি, প্রীতি, প্রীতি! প্রীতি চুপ থাকে। তুমি উত্তর দিচ্ছ না কেন? প্রীতি রাগের চোটে তার দিকে তাকায়। তার চোখ রক্তের মতো লাল। আমি রং পছন্দ করি না। এই সাদা শাড়ি কেন পরে আছো তুমি? আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি সিঁদুরটা সরিয়ে দিয়েছো। আমার রং পছন্দ না। ঠিক আছে, কালারফুল শাড়ি পরো না, কিন্তু সিঁদুরটা তো পরে নাও। যেই মাত্র সে সিঁদুরের কৌটো হাতে নেয়, প্রীতির হাত নিজেই লম্বা হয়ে সেটা নিয়ে নেয়। আমি বললাম না আমার রং পছন্দ না। এটা দেখে প্রশান্তের মন ভয়ের চোটে ধকধক শুরু করে। সে চিৎকার করে পালিয়ে যায়। আরে কে আছো? বাঁচাও, বাঁচাও! কি হয়েছে দাদা? বাড়িতে বৌদি আছে, তাহলে কেন ভয় পাচ্ছ? আরে বৌদি নয়, ও একটা ডাইনি। কি ফালতু কথা বলছো? আরে আমি নিজের চোখে দেখেছি, ও 20 ফুট লম্বা হয়ে গিয়েছিল। আমার যেন মনে হচ্ছিল যে ওর ভেতরে রক্তিকার আত্মা ঢুকে পড়েছে। সত্যি সত্যি বলো দাদা, আবার মদ খেয়ে এসেছো না? 2 ফিটের হাত 20 ফিটের দেখতে পাচ্ছ, তাই তো? তুমি নিজে গিয়ে একবার দেখে এসো তো, নিশ্চয়ই এখনো অত বড়ই হাতটা হবে। বাবলি বাড়ির ভেতরে যায় আর দেখতে পায় যে প্রীতি অজ্ঞান হয়ে পড়ে আছে। দাদা তাড়াতাড়ি এসো, বৌদির জ্ঞান চলে গেছে।
এটা শুনে প্রশান্ত প্রীতির চেহারায় জলের ছেটা মারে, যার পর তার জ্ঞান ফেরে। আমি আমি সাদা শাড়ি কেন পরেছি? শাড়িটা তো সাদাই পরে আছো তুমি, তার উপর সিঁদুরটাও পরনে তুমি এখনো। শাড়ি, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। প্রশান্ত, বাবলি আর তাদের মাতা পিতা প্রীতির এই আত্মা কাঁপিয়ে দেওয়া ব্যবহার নিয়ে কথা বলছিল। আমার তো মনে হচ্ছে এর ভেতরে রক্তিকার আত্মা চলে এসছে। সবার প্রথমে ও মাতালটাকেও মেরে ফেলেছিল, আর কালকে তো আমার বাড়িতে আমাকে মারার জন্যই গিয়েছিল, আমি বুঝতে পেরেছি। তবেই তো আগে থেকে সিঁদুরটা সরিয়ে ফেলেছিল সে। দাদা, এইসব তোমার ভ্রম। ওরে, এটা আমার নয়, তোর মনের ভুল। তুই যখন ওর ভয়ঙ্কর রূপ দেখবি না, তখন বুঝবি তুই। হ্যাঁ, যখনই কোনো ভয়ঙ্কর রূপে আসে তুমি একটা ফটো তুলে নিও, যাতে আমিও তো দেখতে পারবো। বাবা, টেনশন করিস না, আমি খুব শিগগির একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি, ও সব কিছু ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ডাকুন, নয়তো ও আমাকে জীবনে মেরে ফেলবে। গ্রামে একটা পেইন্টিং কম্পিটিশন চলছিল, যেখানে প্রশান্ত আর প্রীতিও অতিথি হিসেবে এসেছিল। ওয়েলকাম টু আওয়ার পেন্টিং কম্পিটিশন। আজকের এই ইভেন্টে আপনার নিজেদের ক্রিয়েটিভিটি আর রঙের জাদু দেখান আর পেয়ে যান দুর্দান্ত পুরস্কার। যেই মাত্র প্রথম লাইনের একটা কন্টেস্টেন্টস নিজের কালারের ডাব্বাটা খোলে, প্রীতির চোখ রক্তের মতো লাল হয়ে ওঠে। সবাই ভয়ের চোটে তার দিকে তাকায়। প্রীতি সেই কন্টেস্টেন্টের গলা টিপে ধরে আর মেরে ফেলে। প্রশান্ত তার একটা শয়তানি রূপের ফটো তুলে নেয়। ফটোতে প্রীতি নয়, বরং একটা ভূতনির চেহারা দেখতে পাওয়া যায়। প্রশান্ত, বাবলি আর তার মা বাবা সবাই কাঁপছিল। বাড়িতে কোনো রকম কালার তুমি ইউজ করবে না, নয়তো তোমাদের মেরে ফেলবে। ও নিজে বলেছিল যে কালারও একদম পছন্দ করে না, বুঝেছিস? এটা কি করে সম্ভব দাদা যে কালার ইউজ করব না? এইভাবে তো কারোর বিয়েও হতে পারবে না, তাতেও তো সিঁদুর লাগাতেই হয় না। কোনো একটা উপায় বের করতেই হবে। আর এটা যদি জানতে পারি যে কার ছবি এটা, তাহলে কোনো একটা সমাধান তো বের করা যায় বই কি। আমার এক বন্ধু রয়েছে যার পূর্বপুরুষরা রাজ পরিবারে এখনো লেখপাল রয়েছে বই কি। ওদের কাছে সেই সময়কার লোকজনদের ছবি রয়েছে ঠিকই, রক্তিকার গল্প অনেক বেশ পুরনো শুনেছি। এই ছবিটা যদি ওরই হয় তাহলে আমরা জানতে পারবো। প্রশান্ত আর তার বাবা বসেছিলেন, নিজেদের পুরনো ফটো তাদেরকে দেখাচ্ছে। প্রশান্ত সমস্ত ছবিকে মন দিয়ে দেখে, কিন্তু ফোনের ছবির সাথে কোনো ফটো ম্যাচ করছিল না। এর মধ্যে একটা ছবিও নয়। প্রশান্ত আর তার বাবা উদাস হয়ে ফেরত চলে যায়। তক্ষুনি অভিলেখ পাল ভেতর থেকে চিৎকার করেন, আরে বাবা প্রশান্ত, একটা ছবি নিচে পড়ে গিয়েছিল, এটা একটু দেখবে? প্রশান্ত দেখতেই চিৎকার শুরু করে, হ্যাঁ, এই সেই মেয়ে। এই ছবিটা কার? বাবা, এটা রক্তিকার ছবি তো। এটা শুনে সবার মন ভয়ের চোটে কেঁপে ওঠে। পুরো গ্রামে এই ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ে যে রক্তিকার ছায়া ফিরে এসেছে। সবাই সামলিয়ে থাকো, কেউ যেন রঙের ব্যবহার না করে, সিঁদুরও না লাগায়, কোনো রঙিন কাপড় চোপড় না পরে, নয়তো নিজের বাড়ির লোকেদেরকে সাদা কাপড় পরতে হবে। বাড়িতে বসে থাকা প্রীতি এই চিৎকার শুনতে পায় আর একটা ভয়ঙ্কর আত্মা কাঁপিয়ে তোলা হাসির সাথে হেসে দেয়।